আজকে আমার আলোচ্য বিষয়ের মধ্যে আরেকটি বিষয় রয়েছে এনজাইম। এছাড়া বিভিন্ন খাদ্য উপাদান অর্থাৎ শর্করা, আমিষ, লিপিড এগুলোর পরিপাক এবং পরিশোষণ সম্পর্কে আমি আলোচনা করব। এখন আসো প্রথমে আমরা দেখি এনজাইম কি। এনজাইম হচ্ছে এক ধরনের গ্লোবিউলার প্রোটিন, যেই যেই বস্তুটি কোনো একটা বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেটাকে আমরা এনজাইম বলি। সেই বস্তুগুলোকে আমরা এনজাইম বলে থাকি। আমরা সচরাচর জানি এনজাইম হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি, কিন্তু কিছু কিছু এনজাইম রয়েছে যেগুলোতে প্রোটিনও আছে, আবার অপ্রোটিন অংশ রয়েছে। এনজাইমের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম এবং অপ্রোটিন অংশটাকে বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টর আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর কি? অ্যাক্টিভেটর হিসেবে ধাতব আয়ন থাকতে পারে, কোনো রাসায়নিক অণু থাকতে পারে। আর আছে কোএনজাইম। এখানে বলে রাখি, কোএনজাইম এবং প্রোস্ট্যাটিক গ্রুপ এই দুইটাই কিন্তু জৈব যৌগ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে কোএনজাইমকে আমরা অ্যাপোএনজাইম থেকে পৃথক করতে পারি, কিন্তু প্রোস্ট্যাটিক গ্রুপকে আমরা পৃথক করতে পারি না। এবং কোএনজাইমের একটা ভালো উদাহরণ হচ্ছে নিকোটিনামাইড, অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড। আর হচ্ছে প্রোস্ট্যাটিক গ্রুপের হচ্ছে হিমোগ্লোবিনের যে হিম অংশটা থাকে সেটি। এখন আসো আমরা পরবর্তী স্লাইডে দেখি এনজাইমের কি কি ধর্ম আছে। এনজাইম আগেও বলেছি এক ধরনের গ্লোবিউলার প্রোটিন। তারপরে এটা জীবিত কোষের মধ্যে কার্যকর হয়। এদের কাজ কিন্তু নির্দিষ্ট। যেমন ধরো একটা এনজাইম, যেমন ট্রান্সফারেজ এনজাইম, সেটার কাজ কি? সেটা হচ্ছে যে সাবস্ট্রেটের উপর কাজ করবে তার মূলককে অপসারণ করে অন্য একটা প্রোডাক্ট তৈরি করছে। বা যেগুলো জারণ বিজারণ ক্রিয়ায় কাজ করছে সেগুলো জারণ বিজারণ ক্রিয়াটা সম্পাদন করছে। এনজাইম খুব অল্প পরিমাণে বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়া সম্পন্ন করতে পারে এবং অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। এনজাইমের বিক্রিয়া হচ্ছে উভয়মুখী। এখন আসো এনজাইমের বিক্রিয়ায় কি কি ফ্যাক্টর গুলো আছে যেগুলো প্রভাবক হিসেবে দেখি। যেমন ধরো তাপমাত্রা। এনজাইম তাপমাত্রা বাড়লে কিন্তু এনজাইম কাজ করতে পারে, কিন্তু এটার একটা কি আছে, একটা রেঞ্জ আছে। যেমন তাপমাত্রা যদি 40-45 ডিগ্রি পর্যন্ত হয় তখনও পর্যন্ত এনজাইম কাজ করে, কিন্তু তাপমাত্রা যদি একদম 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায় তখন কিন্তু এনজাইমের কাজ করার যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতা কিন্তু কমে আসে বা নষ্ট হয়ে যায়। পিএইচ পিএইচ কিন্তু এনজাইমের বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে পারে। এনজাইম সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারে যখন কোনো পরিবেশের পিএইচটা 6 থেকে 7-এর মধ্যে থাকে। এরপর আসে সাবস্ট্রেট এবং এনজাইমের ঘনত্ব। যখন কোন একটা বিক্রিয়ায় এনজাইমের পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ ঘনত্ব বেশি থাকবে, তাহলে সেটা কিন্তু সাবস্ট্রেটের উপর ভালো কাজ করতে পারবে। তাহলে এনজাইমের ঘনত্ব সাবস্ট্রেটের চেয়ে বেশি হলে কিন্তু কাজ ভালো হয়। আবার সাবস্ট্রেটের ঘনত্ব বাড়তে থাকলেও এনজাইম কিন্তু ভালো কাজ করতে পারে, কিন্তু সেটার একটা নির্দিষ্ট বিন্দু আছে, একটা নির্দিষ্ট লেভেল আছে। অর্থাৎ সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে সাবস্ট্রেট যখন ঘনত্ব বাড়বে, এনজাইম কিন্তু আর তার কর্মক্ষমতাটা হ্রাস পাবে। আবার কিছু কিছু উপাদান আছে যেগুলো এনজাইমের বিক্রিয়ার গতিকে রোধ করে, যেগুলোকে প্রতিরোধক বলছি। যেমন ধরো বিভিন্ন ধরনের ঔষধ আছে। এর বিপরীতে আবার অ্যাক্টিভেটর আছে, যেগুলো কি করছে, এনজাইমের কাজটাকে এনজাইমকে সহায়তা করছে। এখন আসো আমরা এনজাইম কিভাবে কাজ করছে। আমরা তো এতদিন গত ক্লাসেও পড়লাম এনজাইম আমাদের কিভাবে থেকে নিঃসৃত হচ্ছে। এই ক্লাসে আমরা পড়বো যে এনজাইম কিভাবে কাজ করছে আমাদের খাদ্য উপাদানগুলোর উপর। যেহেতু আমরা পরিপাক করছি বিভিন্ন খাদ্য উপাদানের, তাহলে এই এনজাইমের কর্মকৌশল সম্পর্কে প্রাণ রসায়নবিদরা 2 ধরনের মডেল উপস্থাপন করেছেন, বা এনজাইম এই 2 ধরনের মডেল অনুযায়ী কাজ করে। এক, যেটাকে আমরা বলি তালাচাবি মতবাদ।
যেটা লক এন্ড কি হাইপোথিসিস, আর একটা হচ্ছে ইন্ডিউস ফিট হাইপোথিসিস। প্রথমে আসো আমরা তালাচাবি মতবাদটা একটু দেখি। তালাচাবি মতবাদটা কি? এখানে এর আগে বলি, একটা তালার কিন্তু একটা নির্দিষ্ট চাবি আছে, ঠিক তেমনি তালাটা যদি হয় এনজাইম, তার চাবিটা হবে একটা নির্দিষ্ট সাবস্ট্রেট। এই নির্দিষ্ট এনজাইম এবং নির্দিষ্ট সাবস্ট্রেট মিলে একটা কমপ্লেক্স গঠন করবে, এবং এই সাবস্ট্রেটটা একটা নির্দিষ্ট জায়গায়, এনজাইমের একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সংযুক্ত হতে পারে, যেটাকে আমরা অ্যাক্টিভ সাইট বলছি। এরপরে এটা ক্যাটালাইসিস হয়ে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করছে, পরে বিক্রিয়া শেষে এনজাইম অপরিবর্তিত থেকে যাচ্ছে, প্রোডাক্ট বের হয়ে যাচ্ছে। এরপর আসুন ইন্ডিউস ফিট হাইপোথিসিস। ইন্ডিউস ফিট হাইপোথিসিসের মধ্যে আবার কি হচ্ছে, এখানে কিন্তু এনজাইম যখন তার সক্রিয় স্থানে সাবস্ট্রেটটাকে সংযুক্ত করছে, এদের সংযুক্তির ফলে কি হচ্ছে, একটা রাসায়নিক পুনর্বিন্যাস হচ্ছে, এনজাইমটা কুণ্ডলিত হয়ে যাচ্ছে। তখন আরো ভালো করে তার যে অ্যাক্টিভ সাইট সক্রিয় স্থানের সাথে সাবস্ট্রেটকে ধারণ করতে পারছে, এবং নতুন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারছে। এটাকে বলা হয় ইন্ডিউস ফিট হাইপোথিসিস। এখন আসো আমরা আমাদের খাদ্য উপাদান কিভাবে পরিপাক হচ্ছে সে অংশে চলে যাচ্ছে। আমরা প্রথমে পড়ছি কার্বোহাইড্রেট ডাইজেশন। কার্বোহাইড্রেট ডাইজেশন পড়ার আগে আমি কিছু কথা বলি। আসলে আমরা যখন পরিপাকটা শুরু হয় আমাদের, সেখানে কি হচ্ছে, সেখানে মানে এই যে জটিল খাদ্য পরিপাকটা কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন খাদ্য বা তরল যখন প্রবেশ করছে অর্থাৎ সঞ্চালিত হচ্ছে, তার সাথে আমার দেহ নিঃসৃত কিন্তু কিছু উপাদান সংযুক্ত হচ্ছে, যেমন লালা বলো, এনজাইম বলো, এগুলো সংযুক্ত হচ্ছে। এগুলো সংযুক্ত হওয়ার পর এই জটিল যে প্রোটিন বলো, কার্বোহাইড্রেট বলো, কিংবা লিপিড, এগুলো কিন্তু যান্ত্রিক এবং রাসায়নিকভাবে বিশ্লেষিত হচ্ছে। এটাই হচ্ছে মূলত পরিপাক। এখন এই কার্বোহাইড্রেট ডাইজেশনে দেখো, কার্বোহাইড্রেট ডাইজেশনে আমি একটু ছবির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, পরে আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যেমন ধরো বাক্কাল কেভিটি বা মুখগহ্বরে আমরা জানি যে লালা গ্রন্থিতে, লালাতে লালার মধ্যে টাইলিন বা স্যালিভারি অ্যাভালেন্স আছে, যেটা খাদ্যকে স্টার্চের উপর কাজ করতে পারে, এটা মল্টোজে পরিণত করতে পারে। তারপর আরো মল্টোজও একটু সামান্য পরিমাণে থাকে। আবার স্টোমাকে কিন্তু কি থাকে না, কোনো ধরনের কার্বোহাইড্রেট থাকে না। আর এরপরে সরাসরি চলে যায় এটা ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে অগ্নাশয়িক যে রস বা এনজাইম গুলো রয়েছে, এবং আন্তরিক এনজাইম বা মেমব্রেন এনজাইমের মাধ্যমে খাদ্য উপাদানগুলো আরো ক্ষুদ্রতর উপাদানে বিভক্ত হয়, যাতে কি এই যে এখানকার আমাদের শোষণ করতে পারে, আমাদের ক্ষুদ্রান্তটা এই খাদ্য উপাদানগুলোকে শোষণ করতে পারে। তাহলে চলো আমরা এখন একটু কিভাবে শর্করা পরিপাক হচ্ছে বিভিন্ন অংশে আমাদের, সেটা একটু দেখি। আমরা একটু একটু দেখলাম, একটু মনোযোগ দিয়ে দেখো। বিশাল একটা অংশকে ছোট আকারে আমি ধারণ করার চেষ্টা করেছি একটা স্লাইডে। আমাদের খাদ্যের পরিপাকের স্থল দিলাম মুখবিবর। এখানে কি লালারস নিঃসৃত হচ্ছে, এখানে এনজাইম হিসাবে আছে টাইলিন, যেটাকে আমরা লালাগ্রন্থির অ্যামাইলেজ বলতে পারি, স্যালিভারি অ্যামাইলেজ বলি। এইটার সাথে আছে সামান্য পরিমাণে মল্টেজ। এই পরিবেশটাকে সক্রিয় করার জন্য ক্লোরাইড আয়ন আছে, কিন্তু ক্লোরাইড আয়নের উপস্থিতি এনজাইমগুলো সক্রিয় হতে পারে। আর এখানকার পরিবেশটা হচ্ছে, পিএইচটা হচ্ছে 6.6 থেকে 6.8 পর্যন্ত। এরপরে আসো এখানে কার উপর কাজ করছে, আমরা যখন খাই আমাদের স্টার্চ, গ্লাইকোজেন, মল্টোজের উপর কাজ করে, মল্টোজ এবং গ্লুকোজে পরিণত হচ্ছে। এখানে দেখো আমি কিন্তু পাকস্থলী দিনে, যেহেতু পাকস্থলীতে এনজাইম কি হচ্ছে না, এনজাইম নিঃসৃত হচ্ছে না, কার্বোহাইড্রেট উপাদানগুলোকে ভাঙার জন্য কোনো এনজাইম নিঃসৃত হচ্ছে না। এরপরে এখান থেকে ক্ষুদ্রান্তে চলে যাচ্ছে। এখানে কিন্তু যান্ত্রিক পরিপাকও হয় আসলে, লালাগ্রন্থিতে যখন মিশ্রিত হচ্ছে, দাঁত দ্বারা কাটছে, এটা বোলাসে, খাবারগুলো বোলাসে পরিণত হয়ে পাকস্থলী হয়ে এটা চলে যাচ্ছে একেবারে অগ্নাশয় ক্ষুদ্রান্তে। এখানে দুই ধরনের রস নিঃসৃত হচ্ছে। এখানে আগ্নেয়িক অ্যামাইলেজের মাধ্যমে খাদ্য ভেঙে আবার মল্টোজ এবং গ্লুকোজে পরিণত হচ্ছে। আন্তরিক বা মেমব্রেন এনজাইমের উপস্থিতিতে এটা এখানে কি কি এনজাইম আছে আমরা একটু দেখি। ল্যাকটেজ আছে, মল্টেজ, সুক্রেজ, অ্যামাইলেজ রয়েছে। এটা সুক্রোজ এবং ল্যাকটোজে পরিণত করছে।
সুক্রোজ এবং ল্যাকটোজকে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এসবে পরিণত করছে। এখন আসো আমরা একটু প্রোটিন পরিপাকটা দেখি। আমরা যে প্রোটিনটা খাচ্ছি সেই প্রোটিনটা মুখে কিন্তু কোনো ধরনের কি হচ্ছে না, পরিপাক হচ্ছে না, যেহেতু সেখানে কোনো ধরনের প্রোটিওলাইটিক এনজাইম নেই। এটা চলে আসছে কোথায়? স্টোমাকে। স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা এটা জীবাণু মুক্ত হয় এবং পেপসিন দ্বারা এটা হাইড্রোলাইজ বিশ্লেষিত হয়ে আরো ক্ষুদ্রতর অণুতে পরিণত হচ্ছে, যেটা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে আরো ক্ষুদ্রতম অণুতে বিভক্ত হয়ে সক্রিয় পরিবহন দ্বারা পরিশোষিত হচ্ছে। তাহলে আমরা একটু দেখি, এখানে পাকস্থলী থেকে নিঃসৃত হচ্ছে বিভিন্ন ধরনের পাচক রস, তার মধ্যে পেপসিন রয়েছে, রেনিন রয়েছে, জিলাটিনেজ রয়েছে। একটু বলি এখানে পেপসিন, তো পেপসিনটা কিন্তু পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় এনজাইম হিসেবে থাকে, রেনিনটা প্রোরেনিন হিসেবে থাকে। এগুলো কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কি হচ্ছে, সক্রিয় হচ্ছে। এখানে আবার রেনিনকে সক্রিয় করার জন্য ক্যালসিয়াম আয়নও থাকে। আবার এখানকার পরিবেশ, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানকার পরিবেশটা সাংঘাতিক ধরনের অম্লীয়। এটা সাবস্ট্রেট গুলো আছে বিভিন্ন ধরনের প্রোটিন, তার মধ্যে রয়েছে দুধের প্রোটিন, ক্যাসিন, জিলেটিন, এগুলোর উপর কাজ করে পেপটুন, পলিপেপটাইড, প্যারাকেসিন এসবে রূপান্তরিত হচ্ছে। এরপর ক্ষুদ্রান্তে যে এটা অগ্নাশয় রস নিঃসৃত হচ্ছে, বিভিন্ন অগ্নাশয় রসে যে টিপসিন, কাইমোটেপসিন, আরো কার্বন অক্সিপেপটাইডেজ, তারপর হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ, এরকম ইলাস্টেজ, ফ্লাজিনেস এইসব আছে। এনজাইম গুলো কিন্তু বিভিন্ন ধরনের হরমোন যেমন সিক্রেটিন, তারপর আছে ক্লোসিস্টোকাইনিন, এন্টেরোকাইনিন, এগুলোর প্রভাবে সক্রিয় হয় এবং সক্রিয় হয়ে এগুলো এই সাবস্ট্রেট গুলোর উপরে কাজ করে। সাবস্ট্রেট গুলোর উপর কাজ করে পলিপেপটাইড, অ্যামিনো অ্যাসিড, সরল পেপটাইডে পরিণত হয়। এরপরে আসো আর একটু আছে, যেমন মেমব্রেন এনজাইমে আছে। আর এখানে কি আছে, এখানে অনেক আসলে, এখানে তো অনেক আরো কিছু এনজাইম রয়ে গেছে। আমি কিন্তু আহ তোমাদেরকে শুধু একটু বোঝানোর জন্য আমি ছক আকারে যতটুক সম্ভব একটা স্লাইডে আমি এনজাইম গুলো দেখানোর চেষ্টা করেছি। যেমন এখানে অ্যামিনো পেপটাইডেজ ছাড়াও কিন্তু আরো আছে, যেমন ইরেপসিন একটা এনজাইম রয়েছে, যেটা ডাইপেপটাইডের উপর কাজ করে থাকে, অ্যামিনো অ্যাসিডে পরিণত করে থাকে। তাহলে মোট কথা হচ্ছে আসলে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে, এখানে ক্ষুদ্রান্তে আমিষের পরিপাক হচ্ছে। ক্ষুদ্রান্তে খাদ্য যখন অন্ননালী থেকে আমাদের পাকস্থলীতে প্রবেশ করে, সেখানে কিন্তু 15 থেকে 20 সেকেন্ড পরে পাকস্থলী প্রাচীরে পেরিস্টালটিক যে মুভমেন্টটা, সঞ্চালনটা প্রবাহিত হয়। এই সময় গ্যাস্ট্রিক রসের সাথে খাদ্যগুলো মিশে একবার খাদ্য সঞ্চালিত হয়, বেশ কিছুক্ষণ এখানে খাদ্য সঞ্চালিত, অর্থাৎ পৌষ্টিক আমাদের যে পাকস্থলীর মধ্যে বেশ কিছুক্ষণ খাদ্যগুলো সঞ্চালিত হয়ে এই যে গ্যাস্ট্রিক জুস গুলো আছে, গ্যাস্ট্রিক জুস গুলোর সাথে মিলিত হয়ে এটা মিশ্রিত হয়, তারপর কাইমে পরিণত হয়। এই কাইমটা চলে যায় ক্ষুদ্রান্তে গিয়ে আবার আমরা দেখেছি এখানে বিভিন্ন এনজাইমের সহায়তায় অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত, ক্ষুদ্রতম অ্যামাইনো অ্যাসিড নামক ক্ষুদ্রতম অণুতে পরিণত হচ্ছে। এখন আসো লিপিড পরিপাক। লিপিড পরিপাক, লিপিড কিন্তু মুখগহ্বরে পরিপাক হয় না, কারণ এখানে কোনো ধরনের লাইপোটিক কোনো এনজাইম নেই। অনেকে বলে স্টোমাকে লিপিড পরিপাক হয় না, আসলে স্টোমাকে লিপিড পরিপাক হয়, তবে খুব সামান্য পরিমাণে। কেন হয় না? স্টোমাকে কিন্তু লাইপেজ আসছে, গ্যাস্ট্রিক লাইপেজ আসছে, কিন্তু এটা হয় না। কারণ হচ্ছে স্টোমাকের পরিবেশটা অনেক বেশি অম্লীয়, কিন্তু লাইপেজ এনজাইম নিউট্রাল পরিবেশে কর্মক্ষম হতে পারে। সেই জন্য এখানে কি হয় না, স্টোমাকে ফ্যাট বা চর্বির খুব বেশি পরিপাক হয় না। এটা এরপরে চলে যায় ক্ষুদ্রান্তে, ওখানে বাইল পিত্ত রসের উপস্থিতিতে এমালসিফিকেশন হয়, পরে প্যানক্রিয়াটিক লাইপেজের মাধ্যমে ডাইগ্লিসারাইড, মনোগ্লিসারাইড ইত্যাদিতে পরিণত হয়ে যায়। মনোগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে ক্ষুদ্রান্ত দ্বারা শোষিত হয়। এখানে আমি একটু করে দেখিয়েছি, যেমন পাকস্থলীর রস থেকে লাইপেজ নিঃসৃত হচ্ছে, এটা লিপিডের উপর কাজ করে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হচ্ছে। তারপর এখানে অগ্নাশয় থেকে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল স্টারেজ, এই এনজাইম গুলো নিঃসৃত হচ্ছে। এগুলো কোন পরিবেশে কাজ করছে? পরিবেশ সক্রিয়, অর্থাৎ এগুলো কাজ করার জন্য
কর্মক্ষেত্রে কি ধরনের পরিবেশ থাকতে হবে, এইগুলো থাকতে হবে এখানে। তারপর হচ্ছে কোন সাবস্ট্রেটের উপর কাজ করছে, লিপিডের উপর কাজ করছে, ফসফোলিপিডের উপর, কোলেস্টেরল এস্টারের উপর কাজ করে উৎপাদটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আন্তরিক মেমব্রেন থেকে আন্তরিক গ্রন্থি অর্থাৎ মেমব্রেন এনজাইম হিসেবে এখানে লাইপেজ নিঃসৃত হচ্ছে, তারপর আরো নিঃসৃত হচ্ছে লেসিথিন নিঃসৃত হয়, ফসফেটেজ নিঃসৃত হয়। এখানে এগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে মনোগ্লিসারেট, ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে কোলিন, এগুলোতে বিশ্লিষ্ট হয়ে ক্ষুদ্রান্তের ল্যাকটিয়াল দ্বারা পরিশোষিত হয়। নিউক্লিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ, এটা ক্ষুদ্রান্তের আন্তরিক মেমব্রেনের আন্তরিক গ্রন্থি থেকে যে মেমব্রেন এনজাইম গুলো নিঃসৃত হয় সেগুলোর এখানে আছে নিউক্লিয়েডেজ, নিউক্লিওটাইডেজ, নিউক্লিওসাইডেজ। তোমরা নাম দেখেই বুঝতে পারছো কোন ধরনের সাবস্ট্রেটের উপর এগুলো কাজ করবে। এই এই যে সাবস্ট্রেট গুলোর উপর তো নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করছে, পাইরিমিডিনের উপর, পিউরিনের উপর কাজ করছে, এগুলো এই উপাদানগুলো, এই এনজাইম গুলো এইসব সাবস্ট্রেটের উপর কাজ করে এগুলোকে মনোনিউক্লিওটাইড, সুগার, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এগুলোতে পরিণত করে, যাতে কি ক্ষুদ্রান্ত দ্বারা পরিশোষিত হতে পারে। এই যে আমি পরিপাকের কথা বললাম, পরিপাকটা কিন্তু পরিপাকের জন্য দায়ী হচ্ছে এনজাইম। এনজাইম কিন্তু অনেক, বা এনজাইম বলো, পিত্তরসের যে পিত্তরস বলো বা অগ্ন্যাশয়িক রস বলো, এগুলো কিন্তু আমাদের শরীরের আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে হরমোন। যেমন ধরো এই যে গ্যাস্ট্রিন হরমোন, এটা নিঃসৃত হয় পাকস্থলীর জি সেল থেকে। এটা গ্যাস্ট্রিক জুস অর্থাৎ পাকস্থলীতে যে জুস গুলো নিঃসরিত হচ্ছে সেগুলো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণটা নিয়ন্ত্রণ করে। আবার সিক্রেটিন, এটা ডিউটেনাম থেকে নিঃসৃত হয়, এটা পিত্তরস, অগ্ন্যাশয় রস বা পেপসিন এনজাইম ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে। কোলেসিস্টোকাইনিন, এটা ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নিঃসরণ হয়, এটা পিত্তরসের নিঃসরণটা নিয়ন্ত্রণ করে থাকে। সেরকম আরো আছে এন্ডোক্রাইনিন, যেটা ডিউটেনাম থেকে নিঃসৃত হয়ে আন্তরিক গ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম মিউকাস নিঃসরণে সহায়তা করে থাকে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হচ্ছে, যেটা অগ্ন্যাশয় রস ক্ষরণে কিন্তু বাধা দিচ্ছে। বিল্ডিকাইনিন, এটা ভিলাই কার্যকারিতা বৃদ্ধি করে, ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নিঃসৃত হয়। অর্থাৎ যখন এই হরমোনগুলি যদি না থাকতো তাহলে কি হতো, দেখা যাচ্ছে কোলেসিস্টোকাইনিন নিঃসৃত হচ্ছে না। আমরা জানি সারাক্ষণই কিন্তু অবিরত কিন্তু যকৃৎসাল পিত্তরস নিঃসরণ করে যাচ্ছে, তখন কিন্তু কি হতো, কিন্তু রস নিঃসরণ করছে। তোমরা জানো যে একটু কখন কমতে হবে, কখন রসক্ষরণ বাড়াতে হবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে কোলেসিস্টোকাইনিন। এইভাবে গ্যাস্ট্রিন বলো, সিক্রেটিন বলো, সেগুলো কিন্তু একটা সুইচের মতো কাজ করছে। না হলে এখানে কিন্তু যে এনজাইম গুলো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো, যে উপাদানগুলো নিঃসৃত হচ্ছে সেগুলো কিন্তু হয়তো বেশি নিঃসৃত হয়ে যেত বা কম নিঃসৃত হয়ে যেত, তাহলে আমাদের দেহের ভেতরে যে সাম্য অবস্থাটা সেটা বজায় থাকতো না। তাহলে সেই জন্য পরিপাক আসলে হরমোন একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখন আসো পরিশোষণ, অর্থাৎ এতক্ষণ আমরা যা পড়েছি সেখানে দেখলাম কি আমরা যে জটিল খাদ্যগুলো গ্রহণ করি সেগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এসে এমন একটা পর্যায়ে আসে যেখানে খাদ্যটা আমি গ্রহণ করতে পারি, আমার শরীরে অ্যাবজর্ব করতে পারে, সেই অবস্থা ওই ওটুক পর্যন্ত হচ্ছে পরিপাক। এখন যেটা অর্থাৎ যখন থেকে শোষণ উপযোগী হয়ে গেল তখন সেটাকে আমরা বলছি পরিশোষণ বা অ্যাবজর্পশন। যেমন এখানে এটা যদি আমি একটু সংজ্ঞায় বলি, যেমন আমাদের সরল খাদ্যাশয় যদি পরিপাক নালী হতে রক্ত ও লসিকে গৃহীত হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলছি পরিশোষণ। পরিশোষণে তিনটা অঞ্চল আছে, পাকস্থলীতে কিছু পরিশোষিত হয় খুবই অল্প পরিমাণে খাদ্যসার, তারপর ক্ষুদ্রান্ত, তারপর হচ্ছে বৃহদান্ত্র। ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি 90% খাদ্য সার ক্ষুদ্রান্ত দ্বারা পরিশোষিত হয়। পরিশোষণকারী খাদ্যসারটা দুইটা পথ অনুসরণ করে কিন্তু পরিবহন হয়, অর্থাৎ আমরা যে খাবারটা খেয়ে পরিপাক হয়ে তার ক্ষুদ্রতম অণুতে পরিণত হলো, সেই খাদ্যসারটা দুইটি পথে আমাদের শরীরে অর্থাৎ আমাদের রক্ত স্রোতে আসছে। একটা হচ্ছে এই উপাদান যদি পানিতে দ্রবণীয় হয়
এই পুষ্টি উপাদানগুলো সেগুলো পোর্টাল শিরার মাধ্যমে সরাসরি যকৃতে চলে আসছে। যকৃত থেকে সেগুলো কি হচ্ছে, বিভিন্ন যকৃত থেকে এটা রক্তস্রোতে চলে যাচ্ছে। এরপরে চর্বিত দ্রবণীয় পুষ্টি উপাদানগুলো এটা লিম্ফ্যাটিক বাহিকার মাধ্যমে বক্ষ লিম্ফ্যাটিকের ডাক্ট হয়ে রক্তস্রোতে চলে যাচ্ছে। তাহলে চর্বিত দ্রবণীয় পুষ্টি উপাদানের জন্য একটা পথ পরিবহন পথ, আর একটা হচ্ছে চর্বিত দ্রবণীয় পুষ্টি উপাদানের জন্য আরেকটি পথ। আমি ভিলাইয়ের একটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি, আসলে ভিলাইটা হচ্ছে, আমি যে বললাম ক্ষুদ্রান্ত্রের 90% পরিশোষণ হয় আমাদের খাদ্য সারে। সেই পরিশোষণটা করছে কে? ক্ষুদ্রান্তের মধ্যে এই যে ভিলাই আঙ্গুলের মতো এই যে প্রক্ষেপক গুলো আছে, সেই ভিলাই গুলো কিন্তু কি করছে, আমাদের খাদ্য সারটা শোষণ করছে। ভিলাইটা কেন শোষণ, ভিলাই থাকার সুবিধাটা কি? আমি যদি একটা ফিতা নিলাম, যেটা আমি টান টান করলাম, এটা অনেক বড় হবে। ধরো এটা 1 মিটার ফিতা, এটাকে যদি আমি ছোট ছোট ভাঁজ করে নিই, তাহলে এটা কিন্তু 1 মিটারে আছে, কিন্তু এটা কমে গেল, মানে ছোট হয়ে আসছে, জায়গাটা কম লাগছে, কিন্তু এটা অনেক বেশি, দৈর্ঘ্যটা অনেক বেশি। ঠিক তেমনি বিলাইয়ের ক্ষেত্রে যে আঙ্গুলের মতো প্রক্ষেপক, অর্থাৎ আহ ক্ষুদ্রান্তের যে আবরণীটা এইভাবে আঙ্গুলের মতো বাইরে বাহ্যিক যে আবরণীটা এরকম যে প্রক্ষেপক গুলো বা প্রবন্ধক গুলো তৈরি করেছে আঙ্গুলের মতো, সেগুলোর কারণে এখানে কিন্তু শোষণ তলাতা, যেহেতু আমরা এখানে ক্ষুদ্রান্তের অংশটা অ্যাবজর্পশনের জন্য দায়ী, সেটাকে অনেক বেশি অ্যাবজর্ব করতে পারছে। আবার এখান থেকে এরকম ছোট ছোট কতগুলো প্রজেকশন বের হয়, একদম চিনি কতগুলো প্রজেকশন বের হয়, যেগুলো বলা হয় মাইক্রোভিলাই। এইগুলো থাকাতে আরো বেশি মানে শোষণ ক্ষেত্রটা আরো বেশি হয়ে যাচ্ছে। তাহলে একটু দেখো এই ভিলাইতে কি কি আছে। গবলেট সেল, এটা আমরা আগেও দেখেছি, গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো মিউকাস নিঃসরণ করে। আবার এই যে অ্যাবজর্ব করার জন্য শোষণ কোষগুলো আছে, এগুলো শোষিত হয়ে এখানে বিভিন্ন প্রক্রিয়া সক্রিয় পরিবহন বলো বা অ্যাপোনিয়ান বলো, এগুলোর মাধ্যমে ল্যাকটিয়ালে কিংবা রক্ত জালিকাতে চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে লিম্ফ ডাক্ট, যেটা আমরা এখানে গিয়ে এটা ল্যাকটিয়াল ডাক্টে পরিণত হয়েছে। এটা মূলত ফ্যাট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো এগুলো পরিবহন করে থাকে। এরপরে যে রক্ত জালিকা, এই যে এই রক্ত জালিকাটা যেটা যেটা আর্টারি ধমনী, যেটা হ্যাপাটিক ধমনী, হ্যাপাটিক শিরা, এই হ্যাপাটিক শিরা, এই যে এখানে দেখো এই ভিলাই চারিদিকে অসংখ্য কি আছে, অসংখ্য অসংখ্য রক্তজালিকা আছে। রক্তজালিকা থাকার কারণে কি হচ্ছে, এখান থেকে সরাসরি রক্ত স্রোতে কি হতে পারছে, বিভিন্ন খাদ্য উপাদান শোষিত হতে পারছে। তাহলে এই যে হ্যাপাটিক শিরার মাধ্যমে এগুলো, যে কতগুলো হ্যাপাটিক শিরার মাধ্যমে যকৃতে চলে যাচ্ছে। এখন আসো আমরা একটু ভিলাইয়ের আরেকটা কোন খাদ্য উপাদান কিভাবে যাচ্ছে, যেমন আমি বলেছি যে ল্যাকটিয়ালের মাধ্যমে। ল্যাকটিয়ালের মাধ্যমে সচরাচর ফ্যাটি অ্যাসিড যায়, তবে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গুলো আবার এই যে রক্ত জালিকার মাধ্যমে যায়। তারপর হচ্ছে যে মনোস্যাকারাইডটা যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিড যাচ্ছে, এগুলো রক্ত স্রোতের মাধ্যমে, অর্থাৎ এখানে যে ক্যাপিলারি থাকে, যে ভেনটা থাকে, হ্যাপাটিক ভেনের মাধ্যমে যকৃতে ফিরে যাচ্ছে। আর এই যে ল্যাকটিয়াল অর্থাৎ ল্যাকটিয়াল কি, এটা আসলে লসিকা নালী। লসিকা নালীকে ল্যাকটিয়াল বলা হচ্ছে এই কারণে, যখন চর্বি যে ক্ষুদ্রতম কণাগুলো যখন শোষণ হয়, এটা দেখতে এখানে অনেকগুলো মানে দেখতে সাদা রং ধারণ করে, তখন এটাকে ল্যাকটিয়াল বলা হয়ে থাকে। এখন আসো আমরা শর্করা পরিশোষণটা দেখি। শর্করা পরিশোষণ আমি একটু চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই যে ইন্টেস্টাইন, এটা ইন্টেস্টাইনে গ্লুকোজ আছে, গ্যালাক্টোজ আছে, ফ্রুক্টোজ আছে। এইগুলো কি করছে, যে এটা সেল, যে আমরা মাইক্রোভিলাই বললাম, ভিলাই বললাম, এইগুলোর মধ্যে এটা শোষিত হচ্ছে, শোষিত হয়ে এটা লিভারে চলে যাচ্ছে হ্যাপাটিক ভেনের মাধ্যমে। তারপরে আর বাকি যেগুলো শোষণক্ষম না, সেগুলো কোথায় চলে যাচ্ছে, বিশেষ করে তন্তু জাতীয় যে খাবারগুলো, ফাইবার গুলো, এগুলো কোলনে চলে যাচ্ছে। এখন আমি তো বললাম যে শোষণ হচ্ছে, চলে যাচ্ছে, তাহলে দেখো এখানে কিভাবে শোষণ হচ্ছে। এক একটা খাদ্য উপাদান কিন্তু এক এক ভাবে শোষিত হয়, যেমন গ্লুকোজ এবং গ্যালাক্টোজ, এটা হয় এক ধরনের, আবার ফ্রুক্টোজ হচ্ছে এক ধরনের, আবার বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে আবার অন্য ধরনের শোষণ, অন্যভাবে শোষণ হচ্ছে।
আমরা শোষণ যখন পড়বো তার আগে আমরা কয়েকটা টার্ম আমরা একটু আলোচনা করতে পারি। যেমন ধরো এখানে আমি বলছি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সক্রিয় পরিবহনের মাধ্যমে যকৃতে যাচ্ছে। তাহলে সক্রিয় পরিবহন জিনিসটা কি? সক্রিয় পরিবহনটা হচ্ছে অর্থাৎ যেটাকে ঘনত্বের নতিমাত্রাটা উপেক্ষা করে যখন যেখানে শক্তির প্রয়োজন হচ্ছে কোন একটা বাহকের মাধ্যমে কোন একটা অণু অন্য একটা সেল, যেমন এখান থেকে ইন্টেস্টাইনের লুমেন থেকে সেলে চলে যাচ্ছে, সেই পরিবহনটাকে আমরা বলছি সক্রিয় পরিবহন। আবার দেখো ফ্রুক্টোজ কিন্তু যাচ্ছে মাধ্যম নির্ভর পরিবহন, যেটাকে মেডিয়েটেড ট্রান্সপোর্ট বলা হচ্ছে। এটা কি? এখানে হচ্ছে এটা একটু বলি, সেটা হচ্ছে মেডিয়েটেড ট্রান্সপোর্টটা হচ্ছে আমাদের মেমব্রেনে, যে কোনো সেল মেমব্রেনে কতগুলো কি থাকে, কতগুলো প্রোটিন থাকে যেগুলো বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ এরা রিসিপ্টর হিসেবে কাজ করে। তো মেডিয়েটেড ট্রান্সপোর্টের ক্ষেত্রে দেখা যায় যারা যে অণুগুলো হাইড্রোফিলিক, বিশেষ করে হাইড্রোফিলিক, তাদেরকে তারা বহন করে ওই পথটা পার করে দিচ্ছে, অর্থাৎ এই জায়গায় যেমন গ্লুবেন থেকে সেটাকে ইন্টেস্টাইনের যে সেলের মধ্যে সেটা মানে ঢুকিয়ে দিচ্ছে। এইটাই হচ্ছে মেডিয়েটেড ট্রান্সপোর্ট। তাহলে একটা হচ্ছে সক্রিয় পরিবহন, এটা হচ্ছে মেডিয়েটেড ট্রান্সপোর্ট। তাহলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ কিন্তু সক্রিয় পরিবহনের মাধ্যমে প্রবেশ করছে, আবার ফ্রুক্টোজটা মেডিয়েটেড ট্রান্সপোর্টের মাধ্যমে প্রবেশ করছে। এখন আসো ঘনত্বের নতিমাত্রা যদি আমি একটু একটু করে ব্যাখ্যা করি। আমরা বলি যে ঘনত্বের মাত্রাটা কি? যেমন ধরো সোডিয়াম আয়ন ভেতরে বাইরে আছে, পটাশিয়াম আয়ন ভেতরে আছে। এখন যেহেতু ভেতরে বাইরে আছে, তাহলে ভেতরে সোডিয়াম আয়নের অভাব হচ্ছে, তখন কি হয়? সোডিয়াম আয়ন ভেতরে প্রবেশ করতে চায়। সোডিয়াম আয়ন তখন কি হয়, ওইখানে যেরকম যেমন গ্লুকোজ থাকলে সেই গ্লুকোজকে নিয়ে সে ভেতরে প্রবেশ করছে। এই যে এই জিনিসটা হচ্ছে ঘনত্বের নতিমাত্রা, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এইভাবে এই জিনিসটা হচ্ছে সক্রিয় পরিবহন। তাহলে ঘনত্বের নতিমাত্রাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর মাধ্যম নির্ভর প্রক্রিয়া বা মেডিয়েটেড ট্রান্সপোর্টও তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন করতে পারো, গ্লুকোজ, গ্যালাক্টোজ বা ফ্রুক্টোজ আলাদা আলাদা যাচ্ছে কেন? আসলে গ্লুকোজ ফ্রুক্টোজের আমরা জানি যে এদের পারমাণবিক যে সংখ্যাটা অণুটা একই হলেও কিন্তু গঠনটা ভিন্ন হওয়ার কারণে তারা কিন্তু দুইটা উপাদান দুইভাবে শোষিত হচ্ছে। এখন আসো আমিষ পরিবহন, আমিষ পরিশোষণ। আমিষ অ্যামাইনো অ্যাসিড, এই যে ভিলাই ব্রাশ বর্ডার দেখতে পাচ্ছ, অর্থাৎ মাইক্রোভিলাই গুলো ব্রাশের মধ্যে এখানে আছে, সে ব্রাশ বর্ডার বলছে। এখানে আবার আরেকটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টার, ওই যে কথাটা আমি বললাম, সোডিয়ামটা যখন প্রবেশ করে সে কিন্তু অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে ঢুকে যাচ্ছে। বা এখানে তোমরা দেখো ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টার, একটা বাহক, অর্থাৎ বাহক ফ্যাসিলিটেটেড বা অর্থাৎ সে সাহায্য করছে, সে ট্রান্সপোর্ট করছে, ট্রান্সপোর্টার অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে সে কিন্তু বহন করে। অ্যামাইনো অ্যাসিড কিন্তু ব্যাপনীয় অণু, সেটা কি করছে এটার সাথে, অর্থাৎ যে প্রোটিন অণুটা বাহক অণুটা এখানে থাকবে তার সাথে সংযুক্ত হয়ে পোর্টাল বেনে চলে আসছে। এই যে প্রসেসটা, এই যে অণুটা তাকে বহন করে নিয়ে আসছে, সেটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্টার। এখন আসো লিপিড পরিশোষণটা আবার অন্য দুইটার সাথে, কার্বোহাইড্রেট এবং আমিষের মতো না, একটু ভিন্ন। এখানে যেহেতু ফ্যাটি অ্যাসিড আসলে লিপিডটা আসলে খুব কম, আমরা দেখি যে খুব কম এনজাইম দ্বারা কি হচ্ছে বিশ্লেষিত হচ্ছে। এটার ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারেট, এটার সাথে পিত্ত রসটা ক্ষুদ্রান্তের লুমেনে পিত্ত রস এসে এটাকে ইমালসিফিকেশন করে, অর্থাৎ এটাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে বিভক্ত করে। এই ক্ষুদ্র অণুগুলো, ইমালশন গুলো কি হয় এখানে আরো যেমন ধরো ট্রাইগ্লিসারাইড আছে, তারপর হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড আছে, এরকম অংশগুলোর সাথে মিলে এক ধরনের গঠন তৈরি করে যাতে এটা পানিতে দ্রবণীয় হতে পারে। এই যেটাকে বলা হচ্ছে মাইসেলি,
অর্থাৎ ইমালসিফিকেশন হওয়ার পরে যে কাজটা হচ্ছে, ইমালসিফিকেশনটা হওয়ার পরে ইমালসন গুলো মাইসেলি গঠন করে। মাইসেলিটা হচ্ছে আসলে ওই যে পিত্ত লবণ, ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড, গ্লিসাইডকে সংযুক্ত করে পানিতে দ্রবণীয় মাইসেলিতে পরিণত করে। এই মাইসেলিতে পরিণত হওয়ার পরে মাইসেলিটা ভিলাই দ্বারা শোষিত হতে পারে, অর্থাৎ পানিতে দ্রবণীয় হয়, তারপর পিত্ত লবণটাই কাজটা করে থাকে, এটা মাইসেলিটা ভিলাই দ্বারা শোষিত হয়ে সে কিন্তু আবার কি গলজিবির বডিতে গিয়ে কাইলোমাইক্রন গঠন করে। কাইলোমাইক্রনটা কি? কাইলোমাইক্রনটা হচ্ছে এখানে কোষের অভ্যন্তরে সে কি করে আবার ট্রাইগ্লিসারাইড সংশ্লেষ শুরু করে। এই সংশ্লেষিত ট্রাইগ্লিসারাইড, তারপর হচ্ছে ফসফোলিপিড, তারপর কোলেস্টেরল, কিছু মুক্ত ফ্যাটি অ্যাসিড, এইগুলো সমন্বয়ে একটা প্যাকেট তৈরি হয়। সেই প্যাকেটটাকেই বলা হচ্ছে কাইলোমাইক্রন। সেই কাইলোমাইক্রনটা আবার অবমুক্ত হয়ে কোথায় যায়? যে ল্যাকটিয়ালে প্রবেশ করে। ল্যাকটিয়ালের মাধ্যমে সেটা thoracic ডাক্ট হয়ে ল্যাকটিয়াল ডাক্ট হয়ে আর আবার রক্তস্রোতে ফিরে যায়। আমরা তো তখন আমাদের খাদ্যের মূল যে উপাদানগুলো একটু এগুলো শোষণ সম্পর্কে বললাম, আমি আর একটু স্বল্প করে বলে ফেলি। এই যে পানি শোষণটা কোথায় হচ্ছে? ক্ষুদ্রান্তে বিলায়িত হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়ায়। আবার খনিজ লবণ কিন্তু শোষণ করছে বৃহদান্ত্রের বিলায়। বৃহদান্ত্র কিন্তু পানিও শোষণ করে, প্রচুর পরিমাণে পানি রিকভারি করে। তারপরে ভিটামিনটা ক্ষুদ্রান্তের বিলায় ইলিয়াম অংশে থাকে। ইলিয়ামে যেমন ভিটামিন বি প্রলেপ শোষিত হয়ে থাকে, এরকম ভিটামিন শোষণ করে। এখন আসো আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে গেছি। আমি পরিপাক অধ্যায়টা প্রায় শেষ বলতে পারো। এখন দেখি তোমরা একটু চিন্তা করে বলো, আমরা এনজাইম পড়েছি, আমরা পিত্তরস পড়েছি, এদের মধ্যে পার্থক্যটা কি? নিশ্চয়ই তোমরা পারবে। এনজাইম হচ্ছে আসলে কতগুলো নির্দিষ্ট গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হচ্ছে, আর পিত্তরসটা হেপাটোসাইট সেল থেকে নিঃসৃত হচ্ছে। এদের কাজের মধ্যেও কিন্তু ভিন্নতা আছে। এরপরে ধরো পরিপাক এবং পরিশোষণের পার্থক্য কি? পরিপাক যেখানে শেষ, পরিশোষণের সেখানে শুরু। তোমরা পরিপাক এবং পরিশোষণের পার্থক্যটাও পারবে আশা করি। এখন আমাকে একটা চিন্তা করে বলো তো, এতক্ষণ আমি পরিপাক বললাম, তাহলে আমাদের পরিপাকটা কোন ধরনের? অন্তঃকোষীয় পরিপাক নাকি বহুকোষীয় পরিপাক? একটু চিন্তা করে বলো। আমার আমার ধারণা তোমরা সবাই, অনেকে অনেকে ঠিক উত্তরটাই বেছে নিয়েছে। এটা আসলে বহিঃকোষীয় পরিপাক। আমাদের পরিপাক নালীতে হচ্ছে, সেজন্য এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। আর যেমন হাইড্রাতে যে পরিপাক হয়ে থাকে, হাইড্রাতেও কিন্তু বহিঃকোষীয় পরিপাক আছে। অন্তঃকোষীয় পদার্থ সেলের ভেতরে যে পরিপাকটা হচ্ছে, সেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। আমি আশা করব তোমরা এই পরিপাক এবং পরিশোষণ আজকে ক্লাসটাও দেখেছো, এবং একটু বাসায় দেখবে। তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না।